সঞ্জয় রায়ের ডিএনএ টেস্টের রিপোর্ট সিবিআই হাতে চলে এসেছে। কি আছে সেই ডিএনএ টেস্টের রিপোর্টের মধ্যে অবশ্যই বলবো। শুধু তাই নয়, যেইভাবে জনসমক্ষে এই সন্দীপ ঘোষ একজন জনসাধারণের কাছে সজোরে থাপ্পড় খেয়েছিল, সেই থাপ্পড়টা তার পুনরাবৃত্তি হয়েছে সুপ্রিম কোর্টে গিয়ে। সে আবার সেখানে গিয়ে সেই সজোরে থাপ্পড় খেয়ে আসলো। এবং তার সাথে সাথে এটাও বলি, এই সন্দীপ ঘোষের ওয়াইফ শেষ পর্যন্ত মুখ খুললো এবং যেই কথাগুলো বললো সত্যি মানে অবাক করে দেওয়ার মতো। এছাড়াও বন্ধুরা আর একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে আর একটা জায়গায়, আর একটা হসপিটালে, যেখানে ইন্টারভিউ দিতে গিয়ে ডাক্তার মেডিকেলে যারা পড়াশোনা করে সেসব ছাত্র যখন ইন্টারভিউ দিতে যায় তখন তাদের সাথে, বিশেষ করে মেয়েদের সাথে যেইভাবে ব্যবহার করা হয় সেটা আজকে ফুটে উঠেছে এবং তার জন্য জোরদার প্রতিবাদ এবং ঝামেলা চলেছে। কারণ আর চুপ নয়, আর মেয়েদেরকে মানে ও বলে না হাতের মুঠোয় রাখা যাবে না। মেয়েদেরকে তারা খেলার পুতুল ভাবে, যাকে যেরকম ভাবে তারা ইউজ করে যায়। মেয়েরা কেউ কিছু বলতে পারবে না, নাই তাই তো? সেটাই তারা ভেবে নিয়েছে। কি করে তারা করতে পারে একজন ডক্টর হয়ে, যেখানে একটা হসপিটালে এরকম একটা ব্লাইন্ডার কেস ঘটেছে, সেখানে এরকম আবার হসপিটালে ডাক্তার দেন, বলে না সব যায় না মূল্যে। এটাই হচ্ছে আসল কথা। তো অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো, ভিডিওটা পুরো দেখো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। অবশেষে ডিএনএ টেস্টের রিপোর্ট মিলে গেল, এই সিবিআইদের হাতে চলে এসেছে। সিবিআইদের হাতে যে সমস্ত তারা স্যাম্পল যেগুলো কালেক্ট করেছিল, তোমরা সবাই জানো যে এই যে সেমিনার রুম থেকে এবং সেমিনার রুমের পাশে যে দুটো রুম এখন আপাতত ভাঙা হয়েছে, সেই রুম থেকে তারা যে সমস্ত স্যাম্পল কালেক্ট করেছে এবং পুলিশ প্রশাসন যেই সব স্যাম্পল কালেক্ট করেছিল সেগুলো কিন্তু সমস্ত ডিএনএ টেস্টের জন্য রিপোর্টে কিন্তু পাঠানো হয় এবং তার সাথে সাথে এই সঞ্জয় রায়ের ডিএনএ টেস্টটাও কিন্তু করানো হয়। তোমাদেরকে ব্রেকিং নিউজ দিয়ে রাখি যে এই সঞ্জয় রায়ের ডিএনএ টেস্টের সাথে সেই স্যাম্পলের ডিএনএ টেস্টের একদম পুরোপুরি কিন্তু ম্যাচ করে গেছে। হ্যাঁ বন্ধুরা, পুরোপুরি ম্যাচ করে গেছে। কিন্তু সেখানে আর বাদ বাকি যারা ছিল তাদের কিন্তু ডিএনএ টেস্টকে রিপোর্ট কিন্তু আমাদের হাতে এখনো আসেনি। কারণ সেখানে আরো 5 জন 6 জন বা তার বেশি বা কম যারাই ছিল না কেন, তাদের কিন্তু কোনো ডিএনএ টেস্টের রিপোর্ট আসেনি। আমরা আশা রাখতে পারবো যে পরবর্তীকালে অবশ্যই তাদের ডিএনএ টেস্টের রিপোর্টও আমরা পেয়ে যাবো, তাদের নামও আমাদের সামনে চলে আসবে। আমরা সিবিআইদের ওপর কিন্তু ভরসা অবশ্যই রাখতে পারি যে পরবর্তীকালে তাদের মানে তাদের নামও আমাদের সামনে চলে আসবে। তাই নয় কি? একটা সব থেকে আশার আলো আমরা দেখতে পেলাম যে যেটা আমরা এতদিন বলছিলাম যে সঞ্জয় রায় ছিল বা কোনো সময় সে দেখে চলে এসেছে, সেও যে কথাগুলো বলছিল, কিন্তু আজকে কিন্তু 100% আমরা শিওর হয়ে গেলাম যে সঞ্জয় রায় সেই মর্মান্তিক ঘটনার সাথে কিন্তু যুক্ত ছিল, কারণ তার ডিএনএ টেস্টের রিপোর্ট পুরোপুরি ম্যাচ করে গেছে। হ্যাঁ বন্ধুরা, তো এবার বলবো এই সন্দীপ ঘোষ সেদিনকে জনসমক্ষে যেইভাবে কষিয়ে একটা থাপ্পড় খেয়েছিল এবং তাকে যেইভাবে মানুষ যেভাবে রেগে রয়েছে, শুধুমাত্র জনসাধারণের যদি প্রকোপে সে পড়ে যায় তাহলে তার কি যে হাল হতো সেটা একমাত্রই আমরা বুঝতে পারছি। কিন্তু তাকে যেভাবে উল্লাস উঠছিল চোর 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 বলে, সত্যি এতেই বোঝা যায় যে এতদিন তার যে দুর্নীতি, তার যে মানে সমস্ত নোংরামি কাজ, সে পুরোপুরি সে ফেসে গেছে। শুধু তাই নয় মানে সে সুপ্রিম কোর্টে গিয়েও কিন্তু সেই সজোরে থাপ্পড় আবার খেয়ে আসলো। সে যখন সুপ্রিম কোর্টে বিচারপতির কাছে সে যখন মানে সে ভাবে যে নিজেকে সর্বেসর্বা, এতদিন সে যেটা ভেবে এসছে যে আমি যেটা বলবো সেটাই ঠিক, আমি আরজি কলের হসপিটালের মুখ্যমন্ত্রী, সে নিজেকে ভেবেই বলেছিল, তাই সে যেটা করতো সেটাই একদম মানে ঠিক হয়ে যেত, যে সে সেটাই করছে। সে ভেবেছিল যে এখানেও আমি আমার সেই জিনিসটাই ফলাবো। তাই সে যখন এই বিচারপতির কাছে অনুরোধ করে যে তার এই কাজটা কার কাছে যাবে না যাবে, তখন কিন্তু সে বিচারপতি বলে যে একজন দোষী কিন্তু কখনো ভাবেই সে কিন্তু ডিসাইড করতে পারে না যে তার কেসটা কে চালাবে, সিবিআই চালাবে না ইডি চালাবে না অন্য কেউ চালাবে, সে কিন্তু বা পুলিশ প্রশাসন চালাবে, সে কিন্তু কখনোই ঠিক করতে পারবে না, বা কোন উকিল চালাবে, সেগুলো কিন্তু তার হাতে কখনোই থাকবে না। সেটাই হচ্ছে তার সব থেকে বড় দ্বিতীয়বার সে আবার কষিয়ে থাপ্পড় খাওয়া। হ্যাঁ,
তার কষিয়ে আবার থাপ্পড় খাওয়া। যেভাবে সুপ্রিম কোর্টে যেভাবে মানে সবাই সুপ্রিম কোর্টের ভিতরেও যেভাবে তাকে চোর 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 করে বলা হচ্ছিল, শেষ পর্যন্ত কিন্তু বিচারপতি অর্ডারে সবাই চুপ করে এবং সে সুপ্রিম কোর্টের ভিতর থেকে যখন বের হয় তখন কিন্তু সমস্ত উকিল সহ সবাই কিন্তু আবার তাকে চোর অপবাদ দিয়ে চোর 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 করে কিন্তু সবাই চিল্লিয়ে ওঠে। হ্যাঁ বন্ধুরা, তো এখানে তোমাদেরকে একটা কথা বলি যে এখানে যেইভাবে এই সন্দীপ ঘোষ যেইভাবে সে দুর্নীতি হাতে যুক্ত হয়েছে এবং সে কিন্তু পুরোপুরি প্ল্যান করে, এবং আমরা কিন্তু জানতেই পেরে গেছি যে তার কথা মতোই কিন্তু ওই আরজি কলের সেমিনার রুমের বাইরে যে দুটো রুম ছিল তার কথাতেই কিন্তু সেগুলো ভাঙা হয়েছে, তার সিগনেচারও রয়েছে, সমস্তটা কিন্তু আমাদের সামনে চলে এসেছে। কারণ এবং এটাও তোমাদেরকে বলে রাখি যে একটা জায়গায় কিন্তু এই সন্দীপ ঘোষ বলেছিল যে বাথরুমের বেসিন চেঞ্জ করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, কারণ সেখানে ডাক্তাররা কি করেছে, এরকম নোংরা পরিষ্কার কাজ করার পর তারা হাত ফাত ধুয়েছে এবং হয়তো ওয়ালে হাতটা দিয়েছে। হ্যাঁ, তার জন্য মানুষ এই সমস্ত নোংরা কাজকে ঢাকতেই তো এইসব জিনিসগুলো করে, তাই না? সেই জন্যই কিন্তু এই বেসিন চেঞ্জ করা এবং সেই দেওয়ালটা ভাঙা এইসব কিন্তু করা হয়েছে যাতে কোনো রকম ক্লু না থাকে। আর সেই কারণে কিন্তু সেই জিনিসগুলো কিন্তু একের পর আমাদের সামনে চলছে। আজ তোমরা সবাই জানো যে আজকে এই সন্দীপ ঘোষের বাড়ি সহ আরো 3 জনের বাড়িতে রেড ফেলেছিল। আমি বলেছি তোমাদের ভিডিওতে যে সিবিআই দের সাথে একটা ইডিও এবার যুক্ত হবে এই ইনভেস্টিগেশনের মধ্যে এবং সেইটাই কিন্তু হয়েছে। ইডি যখন নাকি এই সন্দীপ ঘোষের বাড়িতে রেড ফেলে তখন তার বাড়িতে কিন্তু বড় একটা তালা ঝুলছিল। ঠিক প্রথম দিন গিয়েও তাদেরকে অপেক্ষা করতে হয়েছিল এবং সেকেন্ড দিন গিয়েও তাদেরকে অপেক্ষা করতে হয়েছে। তখন তারা যখন আবার ফেরত চলে যায় এবং 3 ঘন্টা পর আসে তখন কিন্তু এই সন্দীপ ঘোষের ওয়াইফ এসে যখন দরজা গেট খোলে তখন তাকে যখন নাকি জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার হাজবেন্ড যে এরকম দুর্নীতি হাতে যুক্ত হয়েছে আপনি এই ব্যাপারে কি বলতে চান, সেখানে অবাক করে দেওয়ার মতো এই সন্দীপ ঘোষের স্ত্রী বলছে যে তার হাজবেন্ড নাকি এগুলো কিছুই করেনি, তার হাজবেন্ড নাকি নির্দোষ, তার হাজবেন্ড নাকি এগুলো কিছু করতেই পারে না, তার হাজবেন্ডকে নাকি ফাঁসানো হয়েছে। এবং উনি এটাও বলেছে যে আমার যখন নাকি তোমরা জানতে পারবে যে আমার হাজবেন্ড কিছু করেনি তখন তোমরা কি করবে, আমার হাজবেন্ড কিছু করেনি। বড় গলা করে বলছে, আসলে ওনার ওয়াইফ যে শাক দিয়ে মাছ রাখার চেষ্টা করছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে এবং ওই চোরের মায়ের বড় গলার মতো উনি বড় বড় গলা করেও বলছে যে দেখো আজকে আমাদের হাজবেন্ডরা কি করে অবশ্যই আমরা জানতে পারবো, অবশ্যই তার কি স্যালারি বা সে কি করছে সমস্তটা কিন্তু আমাদের তদারকিতে থাকবে। তা একজন ওয়াইফ হয়ে তার হাজবেন্ড কি করছে না করছে সেটা কি সে জানবে না? অবশ্যই জানে, কিন্তু সে সেগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু যতই ধামাচাপা দেওয়ার চেষ্টা করুক না কেন সেটা এখন প্রকাশ্যে সবার সামনে চলে এসছে। তাই যতই যা করুক না কেন আজকে এই সন্দীপ ঘোষের খেল খতম। কারণ আমরা দেখেছি যে যেটা আজকে অনেক চ্যানেলে দেখা যাচ্ছে যে সন্দীপ ঘোষের 2 জায়গায় বাড়ি গাড়ি সহ কিন্তু একটা জায়গায় 2 বিঘা জমির ওপর একটা মানে বড় বাংলো টাইপের করে রেখেছে, যেটার নাম দিয়েছে সঙ্গীতা সন্দীপ ভিলা। ভাবতে পারো 2 বিঘা জমির ওপর একটা বাংলো সে বানিয়ে রেখে দিয়েছে এবং তারা যেটা আশপাশের মানুষদের কাছ থেকে শোনা যায় যে তারা মাঝে মধ্যে সেখানে টাইম স্পেন্ড করার জন্য যেত, কোনদিনও রাত্রি তারা থাকেনি, সকালে যেত, বিকালে কিন্তু আবার ফিরে আসতো। কিন্তু এই ঘটনা ঘটার পর এই সন্দীপ ঘোষকে কিন্তু সেই সঙ্গীতা সন্দীপ ভিলাতে আর দেখতে পাওয়া যায়নি। আজকে তার ওয়াইফকে পুরোপুরি একজন মানে কি বলবো মানে তার ওয়াইফ যেভাবে মুখ চোখ নাক ঢেকে এসেছিল, তার কিসের এত লজ্জা, কিসের প্রকাশ্যে আসতে এত লজ্জা কিসের তার ওয়াইফের, যেখানে তার ওয়াইফ কিছুই তার সে যখন গলা জোর করে বলছে তার হাজবেন্ড কিছুই করেনি, তার কি মানে আসতে কিসের জন্য এত লজ্জা আসছিল ক্যামেরার সামনে এইভাবে মুখ মানে বেঁধে কেটে আসতে তার কি হয়েছিল, খুলে কেন আসলো না? হ্যাঁ, কারণ সেও বুঝতে পেরেছে যে তার হাজবেন্ড অর্থাৎ এই সন্দীপ এই যে কাজগুলো করে রেখেছে, এই সন্দীপ ঘোষ যে কাজগুলো করে রেখেছে সেটা সত্যি সে পুরোপুরি ফেঁসে গেছে। সে যদি এখনো পর্যন্ত কারণ নাম সামনে না আনে তাহলে পরবর্তীকালে তার এই বেল পাওয়া সত্যি খুব চাপের হয়ে যাবে। কারণ একের পর এক দুর্নীতিগ্রস্ত জিনিস তার কিন্তু বেরিয়ে আসছে। হ্যাঁ, তার একের পর এক জিনিস বেরিয়ে আসছে। আজকে ইডি তার বাড়িতে গিয়ে যে তল্লাশিগুলো করেছে এবং পরবর্তীকালে অবশ্যই তার থেকে কিছু জিনিস তো আমরা পাবো, আমাদের হাতে আসবেই, তাই নয় কি?
তাই নয় কি? এবং তোমাদেরকে বলে রাখি, এই যে বিক্রম সিং এবং সুমন হাজরা এদেরকে যে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে যখন নাকি ইডি বা সিবিআই যখন নাকি তাদেরকে মানে জেরা করবে, এবং আমরা এটাও শুনতে পাচ্ছি এরা মানে এর আগেও হয়েছিল এবং পরবর্তীকালেও হবে পলিগ্রাফ টেস্ট, হ্যাঁ, যেগুলো তাদের ওপর দিয়ে হওয়ার মানে হবে। তো সেখানেও শুনতে পাচ্ছি সেখানে কিন্তু তারা যদি একবার মুখ খোলে, তাহলে কোন দিকে তারা মানে ফেসে যাচ্ছে বা কোন দিকে কতজনের নাম সামনে চলে আসবে, সেটা কিন্তু আর বলার কোনো ইচ্ছা রাখে না, তাই নয় কি? এবার বলি, এই আরজি কলের মতন একটা মর্মান্তিক ঘটনা, যেখানে এরকম আরজি কলের মতন একটা হসপিটাল এই ধরনের মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, তারপরেও কোনো ডাক্তারদের না হুঁশ নেই। বলে না, যে জানোয়ার সে জানোয়ারই হবে, সে কি কোনোদিন আর মানুষে পরিণত হতে পারবে কি? আজকে এরকমই একটা হসপিটালে, সাগর দত্ত হসপিটাল, যে সেই হসপিটালে এরকমই একটা মানে কাণ্ড ঘটে গেছে। সেখানে যখন নাকি ইন্টারভিউতে ডাকা হয়, সেখানে ছেলেদের যখন ডাকা হয় তখন সেখানে নিচ্ছিল ভিতরে 5 মিনিট, কিন্তু একটা মেয়েকে যখন ইন্টারভিউতে ডাকা হয় সেখানে সময় লাগা ছিল ঘন্টার পর ঘন্টা। সেখানে কি কি ধরনের প্রশ্ন করা হচ্ছিল, যে তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তুমি কি ব্রাহ্মণ, তুমিও না, তুই কি ব্রাহ্মণ, এগুলো অব্দি ঠিক ছিল। কিন্তু তারপরে জিজ্ঞাসা করা হচ্ছে, তুই কি ক্রিম মাখিস, তোর ঠোঁটে তুই কি ভেসলিন লাগাস, তোর ঠোঁটটা শুকিয়ে গেছে, নে ভেসলিন অফার করা হচ্ছে যে ভেসলিন ঠোঁটে লাগিয়ে নে। বারে বাহ, মেডিকেলে এই ধরনের ইন্টারভিউতে এই ধরনের প্রশ্ন করা হচ্ছে ছাত্রীদের। এইটা ইন্টারভিউ নেওয়া হচ্ছে? এইটা কি ইন্টারভিউ নেওয়া হচ্ছে? আজকে তার প্রতিবাদ জানিয়ে সেখানে যত ছাত্রছাত্রীরা ইন্টারভিউ দিতে এসেছিল, তারা পুরোপুরি সে হসপিটালের যেখানে ইন্টারভিউ হচ্ছিল পুরো অফিসটাকে ঘিরে তারা কিন্তু বিক্ষোভ দেখায়। একটা ছেলে তো বলেই উঠলো যে, কই আমার ঠোঁট তো শুকিয়ে গেছে, আমাকে তো জিজ্ঞাসা করিসনি যে আমার ঠোঁটে ভেসলিন লাগবে কিনা। আজকে যারা মুখ খুলেছে তারাও কিন্তু মেয়ে, তারা কোনো জায়গায় তারা ভয় পাচ্ছিল বলে সব ছেলেরা সমস্ত মানে যেসব স্টুডেন্টরা ছিল তারা বলছে, তুই ভয় পাস না, তুই বল, আমরা তোকে বাড়িতে দিয়ে আসবো, তোর কোনো ভয় নেই। আমাদের মেয়েদের স্বাধীনতাটা কোথায়? আজকে আমরা আমাদের ঘরে মেয়েদেরকে ভাবি টিচার বানাবো, ডক্টর বানাবো, হ্যাঁ, কিন্তু সত্যি কি মেয়েরা সেফ আছে কি? সেখানে আমাদের দেশের, আমাদের রাষ্ট্রের মুখ্যমন্ত্রী উনি বলে দিলেন মেয়েরা রাত্রেবেলা কোনো ডিউটি দেবে না, মেয়েরা রাত্রেবেলা বেরোবে না। বাহ, ওনার যে ডিসিশনগুলো শুনলে সত্যি অবাক লেগে যায়। এখানে উনি ছেলে আর মেয়েকে একদম ডিভিশন করে দিচ্ছে মাঝখান দিয়ে, কিন্তু মেয়েদের কোনো প্রোটেকশন উনি দেবেন না। এখানে পুরোপুরি পরিষ্কার বোঝা যাচ্ছে। আজকে যারা মানে যারা সিরিয়াল করে, শুটিং করে, আজকে যারা ধরো কারোর বাড়ির কোনো প্যারেন্টস অসুস্থ হয়ে গেল, সেই মেয়েটা হয়তো তার প্যারেন্টসকে নিয়ে হসপিটালে ভর্তি করে দিয়ে আসলো, সেই মেয়েটা যখন রাত্রেবেলা একা ফিরবে, তাহলে কি সেই মেয়েটা তার প্যারেন্টসকে নিয়ে বাইরে যাবে না? কি বলতে চাইছেন উনি? পুরোপুরি মেয়েদেরকে স্বাধীনতা থেকে তিনি হস্তক্ষেপ করছেন। আজকে মেয়ে আর ছেলেকে উনি পুরো বিভাজন করে দিচ্ছেন যে মেয়ে আলাদা, ছেলে আলাদা। হ্যাঁ, এইভাবে একের পর এক ঐশ্বরিক ঘটনা এক একটা মানে হসপিটালে হয়ে যাচ্ছে। সত্যি কোন দেশে, কোন রাষ্ট্রে আমরা বাস করছি, কোন রাজ্যে আমরা বাস করছি, তাই নয় কি? এখানে আমি বলবো আর চুপ থাকা নয়, সবাই এইভাবেই প্রোটেস্ট করবে। এবং যেই ডক্টরের ওপর এই অ্যালিগেশনটা তারা এনেছে, সে একদম ভ্যাবাচাকা খেয়ে গেছে। বাকি যারা বসেছিল তারা স্পিকটি নট হয়ে বসেছিল, তাদেরকে প্রোটেস্ট করতে হতো যেটা তুমি কি করলে। সেই ডক্টরকে ঘাট ধরে এনে হিচড়ে বাইরে টেনে এনে দরকার ছিল। প্রশাসনের কাছে দিয়ে তো কোনো লাভ নেই, তারা তো কিছু করবে না, কারণ প্রশাসন হাতে চুরি পড়ে আছে। আমাদের তো সেটাই মনে হয়, তাই নয় কি? এইভাবে হতে থাকলে তাহলে আর কোনো প্যারেন্টস তার সন্তানদের ওই ডাক্তার পড়ার জন্য বাইরে পাঠাবে না, বা কোনো কিছু অন্য ইঞ্জিনিয়ার ফিনিয়ার তৈরি করার জন্য কিন্তু তারা বাইরে পাঠাবে না। কারণ মেয়েদের সেফ কোথায় আছে? মেয়েদের দেখলেই কিছু মানে জানোয়ার প্রজাতির নরখাদকদের হ্যাঁ মুখ দিয়ে লালা ঝরতে থাকে। সত্যি এখনকার মেয়েদের হাতে না এমন কিছু তরোয়াল দেখার দরকার, যখন এরকম লালা ঝরবে তখন জিপটা আর কি বলবো তাদের ওই প্রাইভেট পার্টটা কেটে, যেন এরকমই আইন হয়, কেটে যেন হাতে ধরিয়ে দেওয়া হয়। তাহলে তারা বুঝবে যে মেয়েদের দেখে তাদের লালসতা কোথায় যায়।
তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য